গল্পের শুরুতে দেখি এক রাতে মধ্যবিত্ত আর কিছু গরিব মানুষ জানতে পারে যে তারা যে কোম্পানিতে 25% লাভের আশায় টাকা রেখেছিল সেই কোম্পানি তাদের সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আর তারা তাই ওই অফিসের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে এসে তারা দেখে তাদের মতো আরো অনেক মানুষজন ছিল যারা শেষ টাকাটুকু 25% লাভের আশায় ওই কোম্পানিতে রেখেছিল। আসলে ওই কোম্পানির মালিক একজন মানুষ ছিল যার নাম ছিল ঝাং, যিনি তাদের টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। তারপর আমরা দেখতে পাই কিছু পরিবার সব দোষটা একজনের উপর চাপাচ্ছিল, কারণ ওরা বলছিল যে ওই লোকটার কথায় তারা তাদের টাকা ওই কোম্পানিতে রেখেছিল, কিন্তু ওই লোকটা নিজের টাকা রেখে সব টাকা হারিয়েছে। তাই সে কোনো উত্তর দিতে পারছিল না, কিন্তু সবাই তাকে দোষারোপ করছিল। সেটা সে সহ্য করতে না পেরে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছিল। পরে খবরের মাধ্যমে জানা গেল ওই প্রতারক কোম্পানি 3,000 বেশি মানুষের টাকা লগ্নি করেছিল, আর এখনো পর্যন্ত প্রায় 10 জন টাকা না পেয়ে আত্মহত্যা করেছে। আর যেই লোকজনকে ঠকেছিল তার নাম জাং, ওকে এখনো পুলিশ ধরতে পারেনি। সে তো সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। এই জন্য মানুষের সব রাগ সরকারের প্রতি দিন দিন বাড়ছে। আর এসবের মাঝে আমরা দেখি আলে নামের এক লোককে। আসলে সে একজন ছোটখাটো চোর ছিল। একবার বাজার থেকে ঘড়ি চুরি করে কিভাবে যেন বাবার অফিসে গিয়ে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখি তার বাবা জাং নামে ওই লোকটার জন্য একটা নকল পাসপোর্ট বানাচ্ছে। আসল কথা হলো আলিনের বাবা নকল কাগজপত্র বানাতে পারদর্শী ছিল। সবাই তাকে আন্ডারওয়ার্ল্ড দ্য ফগ নামে চিনত, যদিও তার বাবা অনেক আগে এই ধরনের কাজ ছেড়ে দিয়েছিলেন। এখন তিনি কারো অনুরোধে জংয়ের জন্য ওই পাসপোর্টটা তৈরি করেছিলেন। এটা থেকে অ্যালেন তার উপর রেগে গেল, কিন্তু তার বাবা বললেন এইটা তার শেষ কাজ, এরপর আর এমন কিছু করবে না। এর জন্য অ্যালেন যা একটু আগে চুরি করেছিল সেই ঘড়িটা তার বাবাকে উপহার দিল। আর যখন তার বাবা পাসপোর্টটা পৌঁছে দিতে যাচ্ছিলেন, অ্যালেন তার সঙ্গে যাওয়ার জন্য জোর করল, কিন্তু তার বাবা তাকে নিয়ে যেতে যাচ্ছিলেন না, কারণ তার বাবা সে তো ভালো করেই জানতো নিচের জগতে সবাই ধোঁকাবাজ। এই জন্য সে চাইছিল নিজের ছেলেকে তাদের থেকে দূরে রাখার। তারপর এলেনের বাবা যখন পাসপোর্ট দিতে জ্যাংয়ের কাছে এলো, তখন আমরা স্পষ্ট দেখতে পাই জ্যাংয়ের মুখে বিশ্বাসঘাতকতার ছাপ। তাই পরের দিন সকালে এলেনের বাবা মৃতদেহ পাশের একটা গোডাউনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। এলেন পুরোপুরি বদলে গেল বাবার মৃত্যুর কারণে, কারণ সে বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। যদিও পুলিশ তদন্ত করে বলল এটা আত্মহত্যা, কিন্তু এলেন ভালো করেই জানতো এটা আত্মহত্যা না, এটা ছিল খুন। কারণ ওই রাতে তার বাবা পাসপোর্ট দেওয়ার জন্য ঝ্যাংয়ের কাছে গিয়েছিলেন, মানে ঝ্যাং তার বাবাকে হত্যা করেছে। তাই সে ঠিক করছিল যে কোনোভাবেই ঝ্যাংকে মেরে তার বাবার বদলা নেবে। পরে খবর থেকে জানতে পারি ঝ্যাং মোট $4 বিলিয়ন প্রতারণা করেছে, যার মধ্যে 2 মিলিয়ন নিয়ে পালিয়ে গিয়েছে চীনে। তাই এলেনও ঠিক করলো চীনে গিয়ে ঝ্যাংকে যে কোনোভাবে শাস্তি দেবে। কিন্তু পথে পৌঁছানোর আগে জানতে পারলো ঝ্যাং চীনে মারা গেছে। তবে কিছু সাক্ষী ছিল যা সরাসরি ঝ্যাংকে দেখেছিল। তারা বলেছিল ঝ্যাংয়ের মৃত্যুর খবর একদমই মিথ্যে। আর এখান থেকে গল্প এগুলো আরো 8 বছর পরে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের নাম তানিয়া আর দুটো ছেলের নাম জ্যাকব আর রমি। আসলে এই তিনজন মিলে একটা গ্রুপ করে মানুষকে ঠকাতো। তানিয়া একবার একটা বড় গয়না দোকানে গ্রাহক হয় এবং সেখানে একটা খুব সুন্দর গলার হার পছন্দ করেন, আর সে সহজেই নিজের চতুর কৌশলে ওই গলার হারটা বদলে দেয় নকল একটা দিয়ে। আর তারপরে জ্যাকব নকল পুলিশ সেজে আসতো, আর তারা তানিয়াকে গ্রেফতার করার নাটক করে নিয়ে যেত। কিন্তু এইসব গন্ডগোলের মাঝে তারা আসল নেকলেসটা চুরি করে নিত। এদিকে আমরা দেখি গভর্নমেন্ট প্রসিকিউটর পার্ক আসছে আর একটা বড় পুলিশ অফিসারকে গ্রেফতার করছে। আসলে সে তার বিরুদ্ধে অভিযোগ দায়ী করেছিল, জ্যাং থেকে সে ঘুষ নিয়েছিল আর তাকে দেশ ছাড়তে সাহায্য করেছিল। আর তারপর প্রেস কনফারেন্সে পার্ক সবাইকে বলল যে ওই পুলিশ অফিসার আসলে জ্যাং থেকে $1.2 বিলিয়ন ঘুষ নিয়েছিল। আর আমরা জ্যাং এর হিসাব বই থেকে যা প্রমাণ পাই, আর ওই বইয়ে আছে সব পুলিশ অফিসারের নামের তালিকা যারা ভিন্ন সময়ে জ্যাং থেকে ঘুষ নিয়েছিল। পার্ক ওদের নিশ্চয়তা দিয়েছিল যে যেভাবে হোক ওদের সবাইকে ধরবে, কিন্তু রিপোর্টার চই বিশ্বাস করতো জ্যাং এখনো বেঁচে আছে। কিন্তু পার্ক বলল জ্যাং বেঁচে নেই, জ্যাং বেঁচে থাকার খবরটা শুধু গুজব। তারপর প্রেস কনফারেন্সের পরে যখন পার্ক জেনারেল প্রসিকিউটর কিমের সাথে দেখা করতে গেল, তখন তারা জানতে পারলো পার্কের আসলে কোনো তালিকা ছিল না, সে নিজেও একটা তালিকা খোঁজার চেষ্টা করেছিল। আসলে জ্যাং এর মৃত্যুর খবর ছড়িয়েছে তার পুরনো বন্ধু লি, তাই কিম সন্দেহ করেছিল তার কোনো একটা তালিকা থাকতে পারে। আসলে কিম এতটাই ওই তালিকার আগ্রহী ছিল কারণ তার নাম ওই তালিকায় ছিল। এই জন্য কিম পার্কে দ্রুত ধরে আনতে বলল, কারণ যদি কিম ধরা পড়ে পার্কও হারাবে। কারণ পার্কের চীনের শীর্ষে আছেন একটা বড় রাজনৈতিক দলের নেতা, তিনি আগামী প্রেসিডেন্ট হওয়ার প্রার্থী। তাই পার্কও বুঝতে পারছে যদি সে এই ঘটনা ঢাকঢোল করে রাখে এখানেই হয়তো লাভবান হবে। এবার পার্ক তার টিমের সাথে দেখা করে, মানে তানিয়া, জ্যাকব আর রমি, তিনজনই ফ্রড। আসলে পার্ক আগেই তিনজনকে নিয়োগ দিয়েছিল লিওর পিছে পড়ার জন্য। আর যেহেতু রোমিও টেকনোলজিতে এক্সপার্ট, সে লিওর পুরো বায়োডাটা পার্ককে দেয়, বলে লিও 3 বছর জেল খেটেছে জ্যাং এর সাথে কাজ করার জন্য, কিন্তু জেল থেকে বেরিয়ে এসে ছোটখাটো অপরাধে জড়িয়েছিল। এখনো সে রিয়েল এজেন্টে কাজ করছে। আসলে পার্ক সন্দেহ করছিল লিওর কাছে কিছু করেন্ট পুলিশ অফিসারের নামের তালিকা আসে, তার সামনে একটা প্ল্যান সাজিয়ে দিল রিয়েল এস্টেটে ইনভেস্ট করার জন্য। আর জ্যাকিকেও এখানে ইনভেস্ট করতে হয়েছিল $1.2 মিলিয়ন। কিন্তু জ্যাকি বলল আমার টাকা আটকে আসে আমেরিকার একটা ব্যাংকে, টাকা রিলিজ করতে দরকার $1 লাখ। এই জন্য লি জ্যাকিকে $1 লাখ দিল, যাতে $1.2 মিলিয়ন মতো বড় অঙ্কের টাকা তুলতে পারে। আর জ্যাকি যখন ওই টাকাগুলো নিয়ে বাথরুমে গেল,
লিও নিজেও জানে না সে কিভাবে ওই টাকা নিয়ে ওখান থেকে পালাতে পারবো। আর দুঃখের বিষয়, এত টাকা হারিয়ে লি একবারে পাগল হয়ে গিয়েছিল। যখন পার্ক সেই সময় সিসিটিভি ফুটেজ ভালো করে দেখে, সে দেখতে পায় যে ওই লোকটা, যার নাম জ্যাকি, ওয়াশরুমে যাওয়ার সময় প্রথমে মেকআপ খুলে ফেলে আর তার তরুণ রূপ বের করে। তাই লি তাকে চিনতে পারেনি। আর যখন সিসিটিভি ফুটেজকে জুম করা হয়, তখন দেখা যায় আসলে ওই লোকটা আর কেউ নয়, চুরির জন্য বিখ্যাত এলেন। সে 8 বছর আগে চীনে গিয়ে জ্যাংকে মেরে ফেলেছিল। জ্যাকব এলেনকে দেখতেই তাকে স্পষ্টভাবে চিনতে পারে। আর সে পার্ককে বলে, এই এলেন নামের লোকটা আসলে কত বড় দুষ্ট, ওরাও আমার মতো এক চোরকে ঠকিয়েছে। আর এলেন বারবার মুখোশ পরিয়ে নিজের চেহারা বদলে ফেলে, যা সে খুব ভালোভাবে করতে পারে। তারপর সিসিটিভি ফুটেজ থেকে এলেনের একটা গাড়ির নম্বর পায়। এরপর ওই গাড়ির রেজিস্ট্রেশন থেকে এলেনের বাড়ির ঠিকানা পাওয়া যায়। তারপর পার্কার জ্যাকব দ্রুত এলেনের বাড়িতে যায়, কিন্তু ওরা দেখে এলেন অনেক আগেই সেখান থেকে পালিয়ে গেছে। আর পরে পার্কার রোমিওর কাছে জানতে পারে এলেন নিজের গাড়ি দিয়ে পালানোর চেষ্টা করেছিল। সেই কারণে তারা এলেনের গাড়ির পেছনে গাড়ি চালাতে শুরু করে। আর এক সময় শেষমেশ এলেনকে ধরে ফেলে, তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দুর্ঘটনা করায়। ইন্টারগেশন রুমে পার্ক জানতে পারে এলেন লির বাড়িও খুঁজেছিল। তখন সে জিজ্ঞেস করে লির বাড়ি খুঁজে কি পেয়েছিলেন। আসলে পার্ক ভয় পাচ্ছিল, যদি এলেন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের লিস্টে পেয়ে যায় তাহলে সবকিছু তার হাতে বেরিয়ে যাবেন। তাই সে এলেনকে জিজ্ঞাসা করে, তুমি কেন লিকে ঠকানোর সিদ্ধান্ত নিয়েছিলেন? এলেন ওকে বলে যে ও শুধু জ্যাংয়ের সাথে যোগাযোগ করতে চেয়েছিল। কিন্তু এটা শুনে জ্যাকব ওকে বলে যে জ্যাং অনেক আগে মারা গেছে। এরপর বার্কো বলে, হ্যাঁ, জ্যাং বেঁচে আছে, ওর খবর শুধু গুজব। কিন্তু এলেন ওদের বলে, 4 বছর আগে আমি নিজে ওকে দেখেছি। আসলে জ্যাং চিনে নেই, ওই থাইল্যান্ডে আছে। আমি অনেক কষ্ট করে ওখানে গিয়েছিলাম আর ওকে খুঁজে পেয়েছিলাম, এমনকি ওর বাড়িও গিয়েছিলাম। কিন্তু একটা ছোট ভুল হয়ে আমি ধরা পড়ে গিয়েছিলাম আর আমাকে ঝ্যাংয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আমি খুব মিথ্যা বলতে পারি, তাই ঝ্যাং আমাকে ছাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন ঝ্যাং ঠিকানা বদলে ফেলেছে, এখন আর কেউ জানে না ঝ্যাং কোথায়। তারপর এলেন পার্কে বলে যে আমি ঝ্যাংয়ের সাথে দেখা করতে চাই, কারণ আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে চাই, আমি ঝ্যাংকে মারতে চাই। আর পার্ক যখন এইসব বিষয় চেক করে, তখন সে জানতে পারে যে এলেন আসলে 4 বছর আগে থাইল্যান্ডে গিয়েছিল আর 8 বছর আগে তার বাবাও আত্মহত্যা করেছিল। তারপর এদিকে ডোনাল্ড নামে ওই রাজনীতিবিদ তার নির্বাচনের প্রচারণা শুরু করলো। আর ওই প্রচারণার পর সে তার সব ঠকবাজ বন্ধুদের সঙ্গে দেখা করলো, তাদের মধ্যে ছিল পার্ক। কিন্তু এখনো পার্ক সবাইকে বললো জ্যাং এখনো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। আর যদি একবার ধরা পড়ে তাহলে আমাদের সব গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এটা শুনে সবাই একদম ভয় পেয়ে গেল, কারণ সবাই জ্যাং এর মামলায় জড়িত ছিল। কিন্তু তারপর পার্ক সবাইকে বলল, যদি চাই আমরা সহজেই জ্যাংকে মেরে ফেলতে পারি আর আমাদের চিন্তা শেষ করে দিতে পারি, কারণ আমি নিজেই রিক্সে আছি, আমি নিজেই তার প্রসিকিউটর ছিলাম। কিন্তু ডোনাল্ড চেয়েছিল নির্বাচনের সময় যেন কোনো বড় সড়ো ঝামেলা না হয়, তাই সে পার্ককে নির্দেশ দিয়েছিল যারা জ্যাংকে দেখেছে দাবি করে তাদেরকে মারতে। কিন্তু এটা শুনে পার্ক খুব রেগে গেল আর সবাই সেখান থেকে চলে গেল। তারপর সে সরাসরি এলেনের কাছে এসে হাত মেলালো। সে বলল, আসো আমরা একসাথে জ্যাংকে খুঁজে বের করি। কিন্তু এলেন একটাই শর্ত দিল। সে বলল, যদি আমি জ্যাংকে খুঁজে পাই তাহলে আমি নিজে জ্যাংকে মারবো। তারপর পুরো দল জ্যাংকে ধরার পরিকল্পনা করতে শুরু করলো। কিন্তু জ্যাংকে ধরতে হলে আগে লির সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আর একজন চোরের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তোমাকে বড় একজন হতে হবে। তাই এলেন জ্যাকবের সাহায্যে লির সামনে নিজেকে একটা বড় সড়ো মিলিয়নিয়ার হিসেবে উপস্থাপন করলো। সে বলল তার একটা ক্যাসিনো ব্যবসা আছে আর যেখানে সে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়। আর এটা দেখে লি তার সামনে ফাঁদে পড়ে গেল। তাই জেল থেকে বের হতেই সে সরাসরি এলেনের কাছে আসে। অন্যদিকে তানিয়া আর রমি মিলে লির বাড়ি অফিসের মাইক্রোফোনে একটা ক্যামেরা লাগিয়ে দেয়। তারপর লি এলেনের সেক্রেটারি তানিয়া থেকে এলেনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরের দিন তার সাথে দেখা করতে আসে। আর এলেনের অফিসটা এখনো পুরো ফাঁদ ছিল, সিনেমার জুনিয়র আর্টিস্টরাও এখানে আনা হয়েছিল আর অফিসের মতো সাজানো হয়েছিল। আসলে ওরা যে কোনোভাবে লির বিশ্বাস জোগাড় করার চেষ্টা করছিল। তাই এখন লিকে ফাঁদে ফেলার জন্য এলেন বলে যে আসলে সে একজন পার্টনার খুঁজছে, সে একটা নতুন ব্যবসা শুরু করতে চায়, যদিও ব্যবসাটা একটু অবৈধ। কিন্তু যদি সে এখানে ইনভেস্ট করে 6 মাসের মধ্যে 80% রিটার্ন পাবে, কারণ আমি একটা অবৈধ ক্যাসিনো খুলবো যার জন্য $1 মিলিয়ন ইনভেস্ট করা দরকার। আর এত বড় একটা দারুণ অফার পেয়ে লিও অবশেষে তার ফাঁদে পা দেয়। এজন্য সে পারে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে কন্ট্যাক্ট করে এবং অনেক লোককে ফোন করতে শুরু করলো। কিন্তু কোথাও থেকে ইনভেস্টর না পেয়ে অবশেষে থাইল্যান্ডে জ্যাংকে ফোন করলো। আর পার্কের টিম তখনই লির পেছনে মাইক্রোফোন আর ক্যামেরা নিয়ে লেগে গেল। তাই তারা জানলো লি জ্যাংকে ফোন করেছে। তখন একটু সন্দেহ করতে লাগলো। জ্যাং তখন প্রস্তাবটা শুনলো, তখন বলল, আমার একজন লোক ওখানে যাবে, সবকিছু দেখে বুঝবে, তারপর ডিলটা কনফার্ম করব আর তোমাকে $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট দিব। আর তখন তারা সবাই জ্যাংয়ের আওয়াজ শুনলো, সবাই একদম চমকে গেল। আর পার্ক নিশ্চিত করলো যে জ্যাং মারা যায়নি, সে এখনো জীবিত আছে। তাই তারা অবশ্যই ঠিক করলো যে জ্যাং যে কাউকে পাঠাবে তারা সবাই চেষ্টা করবে তাকে মানাতে। কয়েকদিন পর জ্যাং একজন লোক পাঠালো যার নাম ড্যানি। আসলে ওই লোকটা একজন ব্যবসায়ী, আর সে যখন তার সাথে ছিল একটা ডিল করার চেষ্টা করেছিল।
কিন্তু সে ওই ইনভেস্টমেন্ট শর্তাবলী পছন্দ করলো না। সে বলল এই শর্তগুলি খুবই কঠোর, তারা একটু ঝামেলা কমানো দরকার ছিল। কিন্তু এটা শুনে এলেন খুব রেগে গেল আর বলল এগুলোই শর্ত, ব্যবসা করতে চাইলে করো, না হয় চলে যাও। কিন্তু তার টিম এটা শুনে তার উপর অনেক রেগে গেল। তারপর এলেন ওদের আশ্বস্ত করলো যে সে অবশ্যই আবারও তাদের পাশে থাকবে আর নিজেরাও এখানে বিনিয়োগ করবে, কারণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জনকে কল করবে। তাই তারা ঠিক করলো ড্যানির উপর নজর রাখতে হবে আর এখন এই কাজটা করতে হবে তানিয়াকে। তারপর তানিয়া তার সৌন্দর্যের সাহায্যে ড্যানিকে দূর থেকে পটানোর চেষ্টা করলো আর তার সঙ্গে কাছে যাওয়ার চেষ্টা করলো। আর অন্যদিকে এলেন পার্কে বলল তোমাকে এমন খবর মিডিয়াকে ছড়াতে হবে যা দিয়ে প্রমাণ হবে জ্যাং এখনো বেঁচে আছে। এতে জ্যাংয়ের পুরো নেটওয়ার্ক হইচই পড়বে। তারপর জ্যাং কিছু ভুল করবে আর আমি এখন থাইল্যান্ডে যাচ্ছি ওর উপর নজর রাখতে। এদিকে তানিয়া ড্যানির মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট একটা পেন ড্রাইভে কপি করা হলো। তারপর একটা মিথ্যা খবর ছড়ানো হয় জ্যাকবকে সাক্ষী বানিয়ে, যেখানে জ্যাকব সবাইকে বলছিল যে সে থাইল্যান্ডের রাস্তায় জ্যাংকে দেখেছে এবং সেই তথ্য ইন্টারপোলকেও দিয়েছে। আর এই খবর শুনে ড্যানি অনেক টেনশনে পড়ে যায়। তাই সে দ্রুত জ্যাংকে ফোন করে খবরটা জানায়। কিন্তু জ্যাং যা জবাব দেয় সেটা শুনে পার্কার এলিনের তার উপর নজর রাখার আগ্রহ একদম শেষ হয়ে যায়। আসলে জ্যাং তাকে বলেছিল যে সে থাইল্যান্ডে নেই, বরং কোরিয়ায় আছে এবং সে মিলিত হতে চায়। তাই ড্যানি তাড়াতাড়ি বেরিয়ে গেল জ্যাংয়ের সাথে দেখা করতে আর তানিয়া ওর পিছনে লাগলো। তারপর অফিসের রুমমেট তানিয়ার মোবাইল ট্র্যাক করছিল আর বারবার তার লোকেশন পার্কে পাঠাচ্ছিল। আসলে পার্কার জ্যাকব গাড়ি নিয়ে জ্যাংকে ধরতে বেরিয়েছিল। আর অন্যদিকে তানিয়া যখন জ্যাং আর ড্যানিকে একসাথে দেখলো তখন তার একদম রাগ উঠে গেল। কিন্তু ওর সঙ্গীরা পার্কার জ্যাকব ওখানে পৌঁছানোর আগে জ্যাং চলে গিয়েছিল। তবে পার্ক দূর থেকে জ্যাংকে দেখতে পেল আর সেটা নিশ্চিত করলো যে জ্যাং এখনো বেঁচে আছে। তো বন্ধুরা, এখানে শেষ হয়ে যায় আমাদের প্রথম এপিসোডটি। আর হ্যাঁ, দ্বিতীয় এপিসোডটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতে বলবেন না। তো পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।